নমস্কার, ডক্টর রূপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। অনেক পেশেন্ট আছে যাদের কখনো কনস্টিপেশন হচ্ছে, কখনো আবার লুজ স্টুল হচ্ছে, অর্থাৎ কখনো শক্ত মল আবার কখনো নরম মল ত্যাগ হচ্ছে। তাহলে এটা আসলে কি রোগ? অনেকে জানেনই না যে অনেকে এই রোগে ভুগছেন। এটাকে বলা হয় ইরিটেবল বাওয়েল সিনড্রোম। তো এটা কি রোগ? কোলাইটিস এই রোগটা কি? পেটের সমস্যা, পেটে ব্যথা, পটির সমস্যা, এগুলো কি, কেন হচ্ছে এবং এর লক্ষণ কি, কি দেখে বুঝবেন যে এই রোগগুলো আপনার হচ্ছে, চিকিৎসা, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি। বহু ইয়ং এজের মেয়ে এবং ছেলেরা তারা পেটের সমস্যায় ভুগছে, মানে মাঝে মধ্যেই পেটে কখনো কখনো লুজ স্টুল হচ্ছে তো কন্টিনিউ লুজ স্টুল হয়েই যাচ্ছে, আবার কখনো কনস্টিপেশন হচ্ছে তো কনস্টিপেশন হয়েই যাচ্ছে এবং বহুদিন ধরে এই রোগ বা এই সমস্যায় ভুগছে। ইরিটেবল বাওয়েল সিনড্রোম এটা একটা সমস্যা এবং এর থেকে রোগের সৃষ্টি হয়। পেটের রোগগুলোকে আলসারেটিভ কোলাইটিস বা আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এগুলো বলা হয়ে থাকে মেনলি। এই আইবিএস হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাকের, পেটের মধ্যে যে ডাইজেস্টিভ ট্র্যাকটা রয়েছে বা নাড়িভুড়ি যেটাকে বলা হয়, সেটার একটা সমস্যা, যাতে কি হচ্ছে না, পেটে খাবারগুলো ঠিকভাবে হজম হচ্ছে না, তার ফলে ডিসকমফোর্ট তৈরি হচ্ছে। এবার বলবো কারণ কি। কারণ হচ্ছে, এক তো জেনেটিক কারণে হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে পেটের যে মাসেলগুলো রয়েছে তার অ্যাবনর্মাল কিছু কন্ট্রাকশন হচ্ছে, মানে অ্যাবনর্মালভাবে, মানে যেভাবে সঠিকভাবে কাজ করতে পারছে না, অ্যাবনর্মালভাবে কন্ট্রাকশনের কারণে। তার জন্য কখনো ডায়রিয়া হচ্ছে, আবার কখনো কনস্টিপেশন হয়ে থাকছে। অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস, মানে সাইকোলজিক্যাল প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেম, এটা কিন্তু এর একটা যথেষ্ট ভূমিকা পালন করে। কিছু খাবার আছে যেগুলো ডাইজেশনে প্রবলেম করছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তার মধ্যে একটা খাবার হচ্ছে প্রচণ্ড স্পাইসি, ঝাল জাতীয় খাবার, তার জন্য এই সমস্যা হচ্ছে। ডেয়ারি প্রোডাক্ট, দুধ জাতীয় খাবার, তার জন্যই সমস্যা হচ্ছে এবং এটা বহুদিন ধরে হচ্ছে। এটা বহুদিন ধরে হওয়ার রোগ। এটা খুব সহজেই ঠিকও হয়ে যায় না, আবার খুব সহজে হয়ও না। আস্তে 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 সমস্যা তৈরি হয়। অনেকেই আছে যেহেতু আমাদের বারবার লুজ স্টুল হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার কনস্টিপেশন হচ্ছে, আমরা পাত্তা দিই না এটা। তো এটাকে পাত্তা দিতে হবে যে সমস্যাটা ঠিক কীভাবে হচ্ছে। আমি লক্ষণগুলো নিয়ে এবার আলোচনা করব। লক্ষণের মধ্যে প্রথমেই বললাম যে বারবার যে কথাটা আমি বলছিলাম যে লুজ স্টুল হচ্ছে কিছুদিন, আবার কিছুদিন শক্ত পায়খানা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ঠিক মতন খিদে না হওয়া। তৃতীয়ত হচ্ছে গ্যাস হয়ে যাওয়া, মানে অল্পতেই গ্যাস, পেটটা ভার ভার লাগা, ব্লটিং, অল্প খেলেই মনে হচ্ছে পেটটা ভরে গেছে, বমি বমি ভাব হওয়া, কখনো কখনো মলদার থেকে রক্ত বের হয়, কিন্তু এই ইরিটেবল বাওয়েল সিনড্রোমে এটা খুব একটা দেখা দেয় না। পেটে ব্যথাটা কখনো কখনো মাঝখানেও হতে পারে, আম্বিলিকাসের পাশে, বা যে কোনো দিকে হতে পারে। তাহলে এই লক্ষণগুলো দেখে বুঝতে হবে, যদি দীর্ঘদিন ধরে এই সমস্যা হতেই থাকে, যে কিছুতেই কোনো ওষুধেই সারছে না, কোনোভাবেই ঠিক হচ্ছে না, আমি ডায়রিয়ার ওষুধ খেলাম ঠিক হলো না, তাহলে এটা কিন্তু সন্দেহ করতে হবে যে হয়তো ইরিটেবল বাওয়েল সিনড্রোম হচ্ছে, মানে পেটের এই সমস্যাটা হচ্ছে। এর ইনভেস্টিগেশন কি, যে কি টেস্ট করলে বোঝা যায়? হিস্ট্রি দেখে বুঝতে হয়। ইনভেস্টিগেশন মেন হচ্ছে ডাক্তারবাবুর কাছে গেলে তাকে যদি আপনি থরলি একটা হিস্ট্রি দেন, তাতে বোঝা যায়। এর হিস্ট্রির মেন প্রধান পার্টটা হচ্ছে এই পটির ধরন, মানে ধরুন আপনার কনস্টিপেশন হচ্ছে, মানে শক্ত পায়খানা হচ্ছে, তার পরের 2-3 দিন আবার ডায়রিয়া হচ্ছে, তারপরে আবার শক্ত পায়খানা হচ্ছে। তো এইটা মেন হিস্ট্রি, এটা শুনে বোঝা যায় যে ইরিটেবল বাওয়েল সিনড্রোম হয়েছে। তারপরে তো এক্সরে করতে হয়, পেটের স্ট্রেট এক্সরে করা যায় এবং কোলোনোস্কোপি আছে, এগুলো করে ফার্দার ডায়াগনোসিস করতে হয় যে এটাই হয়েছে না অন্য কোনো রোগ হয়েছে। এবার বলবো এর চিকিৎসা কি। লাইফস্টাইল একটা বড় রোল পার্ট করছে। যদি অ্যাক্টিভিটি না থাকে, খাবার ঠিক মতন হজম হবে না, অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। কোনো কাজ থাকছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকলে এটা কিন্তু ঠিকঠাক শুধরাবে না। শুধু ওষুধেই কিন্তু কাজ হবে না, ওষুধ আছে ঠিকই, কিন্তু ওষুধে কাজ হবে না। এই রোগটা এমন একটা জিনিস যে, আর পেটের সমস্যা মারাত্মক একটা সমস্যা তৈরি করে আমাদের। তার জন্য এর ধ্যান দিতে হবে আমাদের যে খাওয়া দাওয়ার ওপরে, লাইফস্টাইলের ওপরে। খাওয়া দাওয়া কখন করছি, সকালে ব্রেকফাস্ট মিস করা যাবে না কোনোভাবেই, ধূমপান করা যাবে না, অ্যালকোহল নেওয়া যাবে না, এছাড়া স্পাইসি খুব স্পাইসি ঝাল খাবার সেগুলো খাওয়া যাবে না। এছাড়া তো ওষুধ আছেই, ওষুধের মধ্যে অ্যান্টিস্পাজমোডিক আছে, যেটা ওই যে উল্টোপাল্টা বা অ্যাবনর্মাল যে কন্ট্রাকশন হচ্ছে মাসেলে সেটাকে ঠিক করে, অ্যান্টিস্পাজমোডিক। হায়োসিন আছে, ডাইসাইক্লোমাইন আছে ইত্যাদি। এছাড়া অ্যান্টিডিপ্রেসেন্ট,
যেগুলো স্ট্রেস ফ্যাক্টর, আমি বলেছিলাম স্ট্রেস একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা নিউরোলজিক্যাল ফ্যাক্টর কাজ করছে, তো সেই জিনিসগুলোর জন্য অ্যান্টি ডিপ্রেশন দেওয়া হয়। দেখা গেছে অনেকেই ভাবতে পারে যে আমার তো ডিপ্রেশন হয়নি, আমি কেন এই ওষুধ খাবো, এই রোগের সাথে এর কোনো সম্পর্ক নেই। অবশ্যই আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টকে অ্যান্টি ডিপ্রেশন দিয়ে পেশেন্টের এই কনস্টিপেশন, লুজ স্টুল এটা অনেকটা কিওর হয়েছে, কারণ এই স্ট্রেস একটা বড় ফ্যাক্টর এক্ষেত্রে। পেটের ফ্লোরাকে ঠিক করার জন্য প্রোবায়োটিক্স দেওয়া হয়। এছাড়া যদি স্টুল টেস্ট করে দেখা যায় যে সেখানে কোনো ব্যাকটেরিয়াল কিছু পাওয়া গেছে নাকি, সেখানে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক্সও দেওয়া হয়ে থাকে। তো এই হচ্ছে তার ট্রিটমেন্ট। আমার একটাই বক্তব্য যে পেটের সমস্যা, যে ডায়রিয়া হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, চুপ করে বসে থাকবেন না ঘরে। যদি বহুদিন ধরে এই সমস্যা আপনি ভোগেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এর চিকিৎসাটা খুব জলদি করা দরকার, কারণ এটা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় তাহলে পরবর্তীকালে কিন্তু এটা আরও ছড়িয়ে যাবে, মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই জন্য ট্রিটমেন্ট করাটা খুব দরকার। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি পরের ভিডিওতে আলসারেটিভ কোলাইটিস, এটাও একটা পেটের সমস্যা, এটা নিয়েও আলোচনা করব, এবং এই আলসারেটিভ কোলাইটিসের সাথে এর পার্থক্যটা কোথায় সেই সব কিছু নিয়ে আলোচনা করব। কি কি খাবার খাওয়া যাবে, কি খাবার বারণ আছে, এগুলো নিয়েও আলোচনা করব। ধন্যবাদ।